সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই চ্যানেল এস এর নিয়মিত আয়োজন অর্থনীতির কথা অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছে আমি ফুলেল চৌধুরী এবং আজকে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন ডক্টর মাহফুজ কবির, গবেষণা পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন আমরা আমাদের এই অর্থনীতির কথা অনুষ্ঠানের মাধ্যমে দেশের অর্থনীতি নিয়ে মানুষের সাথে, আপনাদের সাথে কথা বলে থাকি। দেশটা কেমন চলছে, দেশের অর্থনীতি কেমন চলছে, দেশের মানুষ কেমন আছে, আর্থিকভাবে কতটা সচ্ছল, কতটা কষ্টে আছে মানুষ, এই বিষয়গুলো কিন্তু আমরা নিয়মিত চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং কিছু কিছু বিষয় স্পেসিফিকভাবে তুলে ধরার জন্য। আজকে আমরা আলোচনা করতে চাই, আমরা দেখছি যে বাংলাদেশের অর্থনীতি নিয়ে নানা দিকে কথা হচ্ছে, দেশে বিদেশে, যে বাংলাদেশ যেভাবে এগিয়ে ছিল সেভাবে আগাতে পারছে কিনা, নাকি পিছিয়ে যাচ্ছে, কোথাও আটকে গেল কিনা, ইত্যাদি বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা দেখছি যে নানা রকম সংবাদ চারিদিক থেকে আসছে। আমরা আজকে আলোচনার বিষয় রেখেছি অর্থনৈতিক পুনরুদ্ধারে সফলতা এবং ব্যর্থতা। অর্থনৈতিক পুনরুদ্ধারের কথাটা এই জন্য বলছি, আমরা যদি ৩-৪ বছর আগে দেখি বাংলাদেশের অর্থনীতি যেখানে ছিল, আমাদের রিজার্ভ যে পরিমাণ ছিল, আমাদের এক্সপোর্ট যে পরিমাণ ছিল, বা আমাদেরকে বিশ্ব পরিমণ্ডলে যেভাবে বিবেচনা করা হতো, সেই জায়গা থেকে বিভিন্ন দিক থেকেই কিন্তু এখন আমরা কেন যেন মনে হচ্ছে একটু বাঁকা চোখে আছি। সেই জন্য বলছি যে অর্থনীতি আমাদের পুনরুদ্ধারে আমরা কতটুকু সফল হতে পারছি, বিশেষ করে এই নতুন বাংলাদেশে। ধন্যবাদ। আসলে এই অর্থনীতি নিয়েই আসলে প্রশ্ন উঠছে অনেক, বিশেষ করে যে মানে জুলাই অগাস্টের আগে যেরকম একটা ভঙ্গুর অর্থনীতি ছিল এবং সব দিক থেকে কিন্তু বড় রকমের চাপ ছিল, মানে মূল্যস্ফীতির একদিকে চাপ, অন্যদিকে বিনিয়োগ সেখানেও কিন্তু অচল অবস্থা, এই বিষয়গুলো তো ছিলই। এর পাশাপাশি সবচেয়ে বড় আরও দুটো জায়গা ছিল, সেটা ব্যাংকিং খাতে ভঙ্গুরতা, মানে অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আসলে এই ব্যাংকগুলোকে পরে IMF-এর বিভিন্ন রকমের পরামর্শগুলো মেনে কিন্তু আবার পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছিল, কিন্তু আসলে কোনোভাবে পারা যাচ্ছিল না। আর শেয়ার বাজারের অবস্থা কিন্তু অত্যন্ত ভয়াবহ জায়গা ছিল, বেশ কয়েক বছর ধরেই একেবারে খারাপ এগুলো চলছিল। আর এই বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু খুব বেশি ভালো অবস্থা দেখা যাচ্ছিল না, তার কারণ ডলার ড্রেন হয়ে যাচ্ছিল। আর অন্যদিকে অর্থ পাচার হচ্ছিল, এবং এই অর্থ পাচার নিয়ে এখনও বাংলাদেশ খুব একটা সমস্যার মধ্যে রয়েছে, যে এই পাচার হওয়া অর্থ যে ফেরত নিয়ে আসা, সেখানেও কিন্তু খুব একটা অবস্থা যে একটা উন্নতি হচ্ছে সেটা দেখা যাচ্ছে না। সব মিলিয়ে অর্থনীতির প্রত্যেকটা জায়গাতেই এই যে গত যে জুলাই অগাস্টের ছাত্র গণ অভ্যুত্থান, তার আগে কিন্তু অর্থনীতি এটা হিমশিম অবস্থা ছিল। তো ওই অবস্থার থেকেই নতুন যে অন্তর্বর্তী সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে এসছে, কিন্তু ভোটটা হয়তো হয়নি, কিন্তু জনগণের যে আস্থা, সেই আস্থা নিয়েই বা তাদের যে একটা বিপ্লবের মাধ্যমে এসেছে, জনগণ চেয়েছে একটা বিপ্লবের মাধ্যমে এসেছে, হ্যাঁ, একটা সমর্থন নিয়ে যে এসছে। তো এই সমর্থন কিন্তু তাদের প্রাণের সমর্থন, মানে এই যে ভোট পেয়ে আসাটা হচ্ছে যে হয়তো মেজরিটির ভোট পেয়ে মানুষ আসে, কিন্তু এই সর্বস্তরের মানুষ কিন্তু একটা সহায়তার দৃষ্টিতে তাদেরকে দেখছে এবং তাদের সহায়তাটা দিচ্ছেন। তো এই অবস্থায় একটা অরাজনৈতিক সরকার হওয়ার যে একটা চাপ, সেই চাপ তো আছেই। মানে রাজনৈতিক সরকার হলেও কি হয় যে একেবারে গ্রাসরুটস লেভেল পর্যন্ত কিন্তু একদম চেন অফ কমান্ড থাকে, তখন তাদের যে কোনো সিদ্ধান্ত উপর থেকে যদি নেওয়া হয় তাহলে সেটা বাস্তবায়ন করাটা খুব সহজ হয়। এখন যেটা দাঁড়াচ্ছে সেটি হলো যে ওই যে কন্ট্রোল বা চেন অফ কমান্ড নেই, এই কারণেই কিন্তু দেখা যাচ্ছে কি যে ব্যবসায়ীদের অনেকেই কিন্তু সরকারকে সহযোগিতা করছে না এখন। হ্যাঁ, তো পুনরুদ্ধার করতে কি লাগে, যে ব্যবসায়ী গোষ্ঠীর একটা বড় সমর্থন লাগে, তাদের অ্যাক্টিভ সাপোর্ট না হলে আসলে এই যে রাজস্ব আদায়, বিশেষ করে যে বিভিন্ন রকমের কর, এগুলো আদায় করা, তো সেটা একটু অনেক কঠিন হয়ে যায়। যে অবস্থা কিন্তু এখন চলছে, যে রাজস্ব আদায় কিন্তু অনেকটাই বড় ঘাটতি আমরা দেখতে পাচ্ছি, এবং নতুন করে যে এই কর বাড়ানো, তো সেগুলো করার পরেও কিন্তু পরিস্থিতি খুব একটা সামাল দেওয়া যাচ্ছে না। এক, দ্বিতীয় হচ্ছে যে এই ব্যবসায়ীরা কিন্তু পুরো সাপ্লাই চেইনটাকে কন্ট্রোল করেন। মানে এই যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাজারে কিন্তু প্রধান দুটো পণ্য, মানে খাদ্য পণ্য, একটা হলো যে এই চালের বাজারে কিন্তু বড় রকমের অস্থিরতা আছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে 50-60 জন বড় মিলার, তাদেরকে কোনোভাবে বাগে আনা যাচ্ছে না, এবং চালের দাম এতটাই বেড়ে গেছে যে মানুষের নাভিশ্বাস উঠেছে। অন্যদিকে ভোজ্য তেলের বাজার, সেখানে কিন্তু তেল উধাও হয়ে গেছে বাজার থেকে, অথচ যতটুকু প্রয়োজন তার চাইতে 1 লক্ষ টন বেশি আমদানি করা হয়েছে। তারপরেও, এবং এই রোজার আগে বেশ সময় আগে কিন্তু সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিল এবং অনেক সুবিধা দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের, যে কম শুল্কে আমদানি করা যাবে বা দেশের ভিতরে যে ট্যাক্স সেটা কমানো হবে। তো সেগুলো করে আমদানি করা হয়েছে ঠিকই, কিন্তু এই গুদামজাতও আছে এবং আলটিমেটলি বাজারে আসছে না। তো এই যে এক ধরনের অরাজকতা বাজারে, তো এইটা একটা বড় রকমের সমস্যা। মানে ব্যবসায়ীদের দিক থেকে একটা সাপোর্ট লাগবে, তো সেই সাপোর্টটা সরকার কিন্তু পাচ্ছে না।
যে সাপোর্টটা আপনি কি মনে করেন কিভাবে নিয়ে আসা যায়, কেন পাচ্ছে না? না, এখন নিয়ে আসার জন্য কিন্তু ব্যবসায়ীদেরকে আস্থায় নিতে হবে। মানে এখন যেটা হচ্ছে সেটা হলো যে সরকার কিন্তু এই ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনা করছে না। হ্যাঁ, যখন ব্যবসায়ীদের দিক থেকে একটা চাপ দেওয়া হচ্ছে, বিশেষ করে ভোজ্য তেলের বাজারের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে তারা কিন্তু চাপ দিল, চাপ দেওয়ার পরে তখন কিন্তু ওই পণ্য নিয়ে কিছু আলাপ আলোচনা হলো, দাম বাড়ানো হলো প্রতি লিটারে ৮ টাকা, কিন্তু তারপরে বাজারে আসছে না। এখন এইভাবে ছোট ছোট করে পিসমিল বেসিসে তো আসলে হয় না। সমগ্র ব্যবসায়ী সমাজকে নিয়ে তো আলোচনায় বসতে হবে, তাদের কথা ওপেনলি শুনতে হবে, শুনে কিন্তু ওইখানেই সমস্যার সমাধানের বিষয়ে ইঙ্গিত দিতে হবে। তো এইভাবে করলে কিন্তু তখন ব্যবসায়ীরা এটা মোটামুটি ভাবে সরকারকে সহযোগিতা করেন। এখন একটা জিনিস আপনি জানেন যে প্রভাবশালী অনেক ব্যবসায়ী সমাজ কিন্তু আবার রাজনৈতিকভাবেও জড়িত হয়ে পড়েছিলেন বিগত সময়গুলোতে। এই জায়গাটাতে কোনো প্রতিবন্ধকতা না, আছে? ওই সমস্যা তো থাকেই। মানে যেটা হয় যে একটা লম্বা সময় ধরে যদি একটা দল ক্ষমতায় থাকে তখন কিন্তু এই ধরনের এই পোলারাইজেশন হয়ে থাকে। আর ব্যবসায়ীরা তো আসলে সমাজের বাইরে নন, তাই না? এখন আমরা অতীতে কি দেখতে পেয়েছি যে আসলে ব্যবসায়ীরাই রাজনীতিবিদ, ব্যবসায়ীরাই সংসদ সদস্য, ব্যবসায়ীরাই মন্ত্রী। এই অবস্থায় ব্যবসায়ীদেরকে কিন্তু ওই রাজনীতির বাইরে রাখা বা তারা ইচ্ছা করে যে রাজনীতির বাইরে থাকবেন, তো সেটা কিন্তু আর হয়ে ওঠেনি। তারাও তো আসলে সুযোগ সুবিধা পেতে চান। এইভাবে করে যেটা হয়েছে যে ভালো ব্যবসায়ীরা কিন্তু সুবিধা পাননি। দেখা গেছে যে যারা ব্যাংক লুট করতে চান এবং পুরো ব্যাংকগুলোকে খালি করে ফেলেছেন, অর্থ পাচার করেছেন, তারাই আসলে লাইমলাইটে এসেছেন, তারাই সব সুবিধা পেয়েছেন। যার ফলে ব্যবসায়ীদের যে একটা ইতিবাচক অবদানের সুযোগ ছিল অর্থনীতিতে, তো সেটা না করে যেটা হয়েছে যে পুরো অর্থনীতিকে দেউলিয়ার পথে তারা নিয়ে গেছেন। তো এগুলো হয়েছে, শেয়ার বাজার ধ্বংস হয়েছে ওই ব্যবসায়ীদের কারণেই। তো এখন এই যে অবস্থা, এটা তো দুঃসহ পরিস্থিতি। এখন এই জায়গাতে এই যে এই অন্তর্বর্তী সরকার যে 6 মাসই একটা ম্যাজিক দেখাবেন, বিষয়টা এরকম না। এই আশা করাটা ঠিক হবে না। এই অন্তর্বর্তী সরকারের মূল কাজটা হচ্ছে সংস্কার করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার করা, যাতে করে এই ব্যবসা বা যে রাজনীতি এবং একই সঙ্গে নির্বাচন, তো এই বিষয়গুলো যাতে সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হয়। প্রথম কথা আপনি যেটা বলছিলেন যে ব্যাংকের টাকা লুট হয়ে গেছে বা টাকা পাচার হয়ে গেছে, এই জায়গাগুলোতে আপনার কাছে কি মনে হয় যে স্পেসিফিক এই 6 মাসে কি কি পদক্ষেপ এসেছে? রেজাল্ট এখনো না আসুক, যে ওনারা একটা মেডিসিন দিয়েছেন, যে মেডিসিনের ফলশ্রুতিতে একটা রেজাল্ট আসবে বলে আপনার মনে হয়? না, আসলে মেডিসিনগুলো কি দিয়েছেন? না, আসলে তেমন কোনো মেডিসিন আসেনি। মানে যেটা হয়েছিল যে আগে কিন্তু ওই যে ব্যাংকে যে মার্জার অ্যাকুইজিশন এগুলো হচ্ছিল, কিন্তু এখন মার্জার অ্যাকুইজিশন কি আসলে রাষ্ট্রের জন্য নাকি আইএমএফ এর প্রেসক্রিপশনে? এটা আইএমএফ এর দিক থেকে ছিল, কিন্তু প্রথম দিকে কয়েকটা ব্যাংকে যেটা হলো সেটা হলো যে অনেকটা জোর করে, কিন্তু পদ্মা ব্যাংকে কাইন্ড অফ মনে হচ্ছিল যে যেন জোর করেই ওই এক্সিম ব্যাংকের সাথে পদ্মা ব্যাংকের ইচ্ছা ছিল না, তারপরেও আমি আসলে কোনো নাম মেনশন করতে চাই না, কিন্তু পুরো প্রসেসটাই হচ্ছে এরকম যে অনেকটা জোর করে বা দুই পক্ষকে আসলে বিভিন্নভাবে চাপ দিয়ে এটা করানোর চেষ্টা করা হয়েছিল। যেহেতু আমি নাম মেনশন করেছি সেহেতু আমি আরেকটু যোগ করতে চাই আপনার সাথে, যে দুইটা ব্যাংকের কথা আমরা বললাম, যে অ্যাকুইজিশন করছিল, যে নিচ্ছিল মন্দ ব্যাংকটাকে, আসলে কি তার ক্ষমতা ছিল ওই ব্যাংকটাকে নেওয়ার মতো? তার ইকোনমিক্যাল পাওয়ারটা মনে হয় না তো সেরকম ছিল, কারণ এখন আমরা দেখছি যে এক্সিম ব্যাংকেই অনেক, মানে সেই ব্যাংকে ওনারাও এখন স্ট্রাগল করতেছেন। হ্যাঁ, বিষয়টা ওইরকমই যে আসলে দুই ব্যাংকই যদি দুর্বল হয় তাহলে সেই ক্ষেত্রে মানে একটা হচ্ছে অতি দুর্বল আর একটা হচ্ছে দুর্বল। দুর্বল একসঙ্গে হলে কিন্তু আসলে খুব একটা লাভ হয় না। যেটা উচিত ছিল যে খুব ভালো ব্যাংক যেগুলো রয়েছে, যেমন ব্র্যাক ব্যাংক, অনেক মুনাফা, মানে খুবই দক্ষ একটা ব্যাংক, শক্তিশালী ব্যাংক, তো তাদের সঙ্গে যদি কেউ যেত তাহলে সেক্ষেত্রে একটা কথা ছিল, কিন্তু সেরকম তো হয়নি। তো সুতরাং যে কাজগুলো হয়েছে সেগুলো কিন্তু মাত্র শুরু করতে গিয়ে সেটা হোঁচট খেয়েছে, এবং পরে যে এই অভ্যুত্থানের পরবর্তী সময় তো অনেক সমস্যা আমাদের, এখন কোনটা সলভ করবে? এখন যেটা হয়েছে যে ব্যাংকগুলোতে আস্তে আস্তে কিন্তু একটা শৃঙ্খলা ফিরে আসছে, কিন্তু অর্থ যেটা পাচার হয়ে গেছে তো সেটা ফেরত আনার জন্য কিন্তু খুব দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হয়নি। এখন প্রায়োরিটি আমাদের অনেক। আর একটা যেটা সমস্যা হয়েছে সেটা হলো যে এই ব্যাংকগুলোর যে সমস্যা সমাধানের জন্য একটা কমিশন করে দরকার ছিল। যেটা হয়েছে যে আসলে একটা টাস্কফোর্স করা হয়েছে, টাস্কফোর্সের যে আইনগত ক্ষমতা সেটা কিন্তু সীমিত, এবং তারা কিন্তু খুব বড় আকারে কাজ করে না। তো একটা কমিশন করে দিলে তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি পুরো বিষয়গুলো দেখতে পারতো। এবং এমনকি বাংলাদেশ ব্যাংক, তারা যেহেতু অভিভাবক পুরো আর্থিক খাতের, তাদেরও তো সমস্যা আছে। তার কারণ এই বাংলাদেশ ব্যাংকের অনেক পদক্ষেপের কারণে কিন্তু পুরো ব্যাংক ব্যবস্থা, পুরো আর্থিক খাত দুর্বল হয়ে গেছে। এবং আমরা দেখেছি খেলাপিকৃত ঋণগুলোকে, মানে ইচ্ছাকৃত ঋণ খেলাপি বোঝা যাচ্ছে। আমরা বিভিন্ন সময় গণমাধ্যমে দেখছিলাম যে ইচ্ছাকৃত অনেক ঋণ খেলাপি আছেন, ওনাদেরকে খেলাপি ঋণ আদায়ের জন্য চাপ না দিয়ে উল্টো নীতিগত সুবিধা দেওয়া হচ্ছিল, রেসিডিউল করে করে, মানে মন্দ ঋণকে ভালো দেখানো, ড্রেসিং করা। এই জায়গাগুলো তো বাংলাদেশ ব্যাংক থেকেই এসেছিল নাকি? হ্যাঁ, এগুলো হয়েছে। এখন যেটা হচ্ছে যে
কোম্পানিগুলো আসলে লুটপাটে ব্যস্ত ছিল, এই সরকারি ব্যাংক খালি করে দিয়েছে, তাদেরকে আবার কিভাবে অর্থায়ন করা যায় সেই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত হচ্ছে এখন। তো এগুলো কিন্তু খুব দুঃখজনক এবং অনভিপ্রেত। তো এই জিনিসগুলো থেকে আমাদের বের হয়ে আসা দরকার। এবং আমি মনে করি যে এখন যে জিনিসগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে খুবই অল্প সময়ের জন্য, এবং এই সরকার তো খুব বেশি সময় থাকবে না। তো আমি আপনার ওই একটা কথা নোট রাখলাম যে এরপরে আমরা ওই বিষয়টা কথা বলবো। আপনার কথাটা শেষ হলে আমরা বিরতিতে যাব। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে যে যেহেতু নির্বাচনের মোটামুটি একটা রোডম্যাপ শুরু হয়ে গেছে এবং সেই অনুযায়ী সরকার এগোচ্ছে, নির্বাচন কমিশন এগোচ্ছে। তো এই অবস্থায় যে এই যে সংস্কার কমিশনগুলো নিয়ে তাদের যে প্রতিবেদন যেগুলো রয়েছে, তো সেগুলো নিয়ে একটা ঐক্যমত্য কমিশন তৈরি হয়েছে এবং আলাপ আলোচনা শুরু হয়ে গেছে। তো এই অবস্থায় মৌলিক সংস্কারগুলোর পরে কিন্তু নির্বাচন হবে। তার মানে হলো যে আমরা ধরে নিতে পারি এই সময়টাতে যা কিছু কাজ হয়েছে তো সেগুলো একেবারেই প্রাথমিক, এবং এখান থেকে আসলে খুব বেশি প্রত্যাশা করা উচিত না। বাজার অবস্থাও আমরা যেটা দেখতে পাচ্ছি যে মূল্যস্ফীতির অনেক বেশি চাপ। তো এই পরিস্থিতিতে আমি মনে করি যে আসলে ওই নির্বাচিত সরকার যখন আসবে তখন কিন্তু এই পুরো যে যা কিছু হয়েছে তো সেটার উপরে আসলে বিল্ড আপ করতে হবে। কিন্তু গত 6 মাসে যেটা হয়েছে যে মোটামুটিভাবে একটা জায়গাতে এসছে যে এখানে আসলে এই ঢালাওভাবে দুর্নীতি আর হচ্ছে না এখন। মানে বিশেষ করে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যে বিপুল আকারের দুর্নীতি হতো, অর্থ পাচার হয়ে যেত এবং ঋণ হয়ে যেত, তো সেই জিনিসগুলো যেহেতু হচ্ছে না, তো সুতরাং একটা আস্থার জায়গা কিন্তু ইতিমধ্যে তৈরি হওয়া শুরু হয়েছে। মানে যে নিচে দিয়ে যে ড্রেনটা ছিল সে আন্ডারগ্রাউন্ড ড্রেনটা অ্যাটলিস্ট বন্ধ হয়েছে। এবার আস্তে আস্তে হয়তো বা একটা ভালো রেজাল্ট আসবে। আমি মনে করি যে এটা একটা বড় সাফল্য। তার কারণ আমরা ধরে নিয়েছিলাম যে ব্যাংক খাতে আর কিছু হবে না, কিন্তু এখন তো কিছু হচ্ছে, যে অন্তত পাচার বন্ধ হয়েছে, নামে বিনামে আর ঋণ হচ্ছে না। তো সুতরাং আমি মনে করি যে এইটার উপরেই আসলে পরবর্তী বাংলাদেশকে নতুন করে পুরো আর্থিক খাতে বিনিয়োগ করতে হবে। আস্তে আস্তে বেশ একটা ভালো রেজাল্ট আমরা দেখতে পাবো নিশ্চয়ই। সুপ্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকবেন, এসে আরো অনেক কথা আছে। ছোট্ট বিরতির পর ফিরছি। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত অর্থনীতির কথা অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মাহফুজ কবির, গবেষণা পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের সফলতা কতটুকু হলো সেই বিষয়ে। আমরা কিছুটা আশার বাণী দেখতে পাচ্ছিলাম যে সকল ড্রেনেজ সিস্টেমগুলো ছিল, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ, যেগুলোর মাধ্যমে আমাদের অর্থ পাচার হয়ে যেত, আমাদের নামে বেনামে টাকা সরে যেত, সেই জায়গাগুলো অ্যাটলিস্ট বন্ধ হয়েছে, মানে লিকেজটা বন্ধ হয়েছে। এখন আস্তে আস্তে হয়তো বা আমাদের যে চৌবাচ্চাটা আছে সেটা অ্যাটলিস্ট আমাদের ভরে আসবে। আমরা আলোচনার মাঝখানে আপনি একটা কথা বলেছিলেন যে এখন আবারও পুনঃ অর্থায়নের কথা আসছে কাদেরকে, যারা ইতোমধ্যে ঠিকভাবে তাদের ঋণের অর্থ পরিশোধ করতে পারেনি তাদেরকে আবার পুনরায় ঋণ দেওয়ার বিষয়ে কথা আসছে। এই ধরনের নীতি সহায়তা আমার কাছে মনে হচ্ছে যে এইটা আসলে খুব চ্যালেঞ্জিং হয়ে যাবে। অ্যাটলিস্ট যেই কথাটা আমরা বলছিলাম যে ব্যাংকিং খাতকে স্টেবল করার চেষ্টা চলছে, সেই স্টেবিলিটির মধ্যে আঘাত পড়বে কিনা আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা অবশ্যই আঘাত পড়তে পারে। তার কারণ ব্যাংকগুলো কিন্তু এখনো নাজুক, এবং ব্যাংক হলো পুরো অর্থনীতির প্রাণ ভোমরা। মানে এখানে কোনো রকমের কোনো সমস্যা যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে পুরো অর্থনীতি জুড়ে সেটা ছড়িয়ে পড়ে। এখন পুনঃ অর্থায়নের কথা যেটা হচ্ছে সেটা হলো যে বড় বড় যারা খেলাপি, মানে যারা হাজার হাজার কোটি টাকা লুট করেছেন ব্যাংকগুলো থেকে, ব্যাংকগুলো খালি করে দিয়েছেন, তো তাদের ক্ষেত্রে খুবই আশ্চর্যজনকভাবে যে এই পুনঃ অর্থায়নের কথা কিন্তু বলা হচ্ছে, এবং অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক সবাই কিন্তু আবার এখানে এগিয়ে আসছে। তো ইতিমধ্যে জেলে আছেন বা দেশের বাইরে আছেন, অথচ তারা বলছেন যে তারা বাংলাদেশের নাকি নাগরিকই নন। এরকম করে বাংলাদেশের পুরো ব্যাংকগুলো খালি করে দিয়ে লুটটা যিনি করেছেন তিনি বলছেন, এই লুটেরাদের যে কোম্পানি তাদেরকেও কিন্তু দেখা যাচ্ছে যে এবারে যে পুনঃ অর্থায়নের কথাবার্তা, তাদেরকে পুনঃ অর্থায়ন এরকম কথাবার্তা হচ্ছে। তো এগুলো পুনঃ অর্থায়নের বিষয়ে এটা তো আছে, এর পাশাপাশি ছোট মাঝারি যে সমস্ত খেলাপি তাদেরকে কিন্তু পুনঃ অর্থায়নের বিষয়ে কথাবার্তা হচ্ছে। এখন যুক্তিটা হচ্ছে এরকম যে তারা কিন্তু বড় বড় ব্যবসা করছেন, ইতিমধ্যে তাদের বড় বড় কোম্পানি রয়েছে, হাজার হাজার যে এমপ্লয়ি এটা আছে। তো ইতিমধ্যে আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে একটা কোম্পানির যারা এমপ্লয়ি তাদেরকে সরকার নাকি বেতন দেবে। এই কথাবার্তাগুলো হচ্ছে কেন হচ্ছে? যাতে ওই কারখানাগুলো চালু থাকে। তাদের অনেকেই কিন্তু আবার বিদেশে রপ্তানি করে, আবার এই খাদ্য সরবরাহ সেগুলোতে তারা জড়িত রয়েছে, আমদানি করছে। তো সুতরাং অর্থনীতির স্বার্থে সরকার এরকম কিছু সিদ্ধান্ত নিচ্ছে যেগুলো আবার কাউন্টার প্রোডাক্টিভও হতে পারে। তার কারণ এই সুযোগে কিন্তু দেখা যাবে যে ছোট মাঝারি যারা আছে, যারা হয়তো 20 কোটি টাকা 30 কোটি টাকা ঋণ নিয়ে হয়তো 10-12 বছর ধরে শোধ করতে পারছেন না, আবার এই সুযোগে দেখা যাচ্ছে যে নতুন কোনো প্রজেক্টের জন্য হয়তো 200-300 কোটি টাকা চাচ্ছেন। এইগুলো কিন্তু খুবই ছোট ছোট, এগুলো এখন হচ্ছে, এবং রাজনৈতিক চাপও হয়তো কেউ কেউ দেওয়ার চেষ্টা করছে। এখন
এই জিনিসগুলোকে যদি আমরা একটু ভালোভাবে দেখি তাহলে কিন্তু ব্যাপারটা খারাপের দিকেই যাবে বলে মনে হয়। কারণ বিগত সরকারের আমলেও আমরা একই বিষয় দেখেছি যে রাজনৈতিক চাপে, রাজনৈতিক প্রভাবে বা এই ব্যাংকের মালিকরা যারা রাজনৈতিকভাবে সরকারের স্নেহাশিস ছিলেন, ওনারাই কিন্তু এই সুযোগগুলো নিয়েছেন। তো এখনো যদি একই ঘটনায় আবারও ঘুরিয়ে ফিরে আসতে যায়, তাহলে তো নিঃসন্দেহে আমার মনে হয় না দেশের জনগণ এটা প্রতিরোধ করতে চাইবে। এখন যেটা হয়েছে, যেহেতু ব্যাংক খাতে কোনো কমিশন হয়নি এবং একটা টাস্কফোর্স হয়েছে, যার ফলে এই সমস্যাগুলো চিহ্নিত করার কোনো উদ্যোগ আসলে নেওয়া হয়নি। এখন বাংলাদেশ ব্যাংক যেগুলো বুঝতে পারছে, তো সেগুলোই তারা করছে, কিন্তু তারা তো আসলে পুরো প্রবলেমের একটা পার্ট। এটা আমাদের বুঝতে হবে যে তাদের কারণেই বছরের পর বছর ধরে কিন্তু এই যে অরাজকতার একটা সংস্কৃতি তৈরি হয়েছে। এখন শুধুমাত্র একজন গভর্নর নতুন করে আসলেন এবং এই যে একটা আসলে বাংলাদেশ ব্যাংকের কি সেভাবে ক্ষমতা আছে? মানে গভর্নমেন্টের পক্ষ থেকে যদি, মন্ত্রণালয় থেকে যদি অনেক কিছু চাওয়া হয়, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কি অতটুকু ক্ষমতা আছে যে ওনারা এটাকে স্ট্রিক্টলি ধরে রাখবে যে না, আমরা অরাজকতা হতে দেব না বা অনৈতিকভাবে কোনো কাজ করতে দেব না? এখন হ্যাঁ, আমি মনে করি যে একটা মানে তারা তো সুপ্রিম অথরিটি, তাদের পক্ষে এটা সম্ভব, তারা যদি শক্ত করে চায়। কিন্তু পুরো সিস্টেমটা এমনভাবে তৈরি হয়েছে যে অনেকেই আসলে দেখা যাবে যে এই সমস্ত প্রসেসের একটা পার্ট। যার ফলে আমার মনে হয় কি যে এই যে পুরো এই যে এতগুলো ব্যাংক এবং ব্যাংকের যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট বাংলাদেশ ব্যাংকের এটা ছত্রছায়ায় না থেকে যদি তারা এটা করে থাকেন, তাহলে তো এটা এই ধরনের কল্পনা করাটাও ঠিক হবে না। তারা নিশ্চয়ই দিক থেকে সিগন্যাল পেয়েছেন আগে, এবং যার ফলে এই জিনিসগুলো হয়েছে। তো এখন আমি মনে করি যে নতুন যে পরিস্থিতি, এই মুহূর্তে তো বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে যে এটা পরিবর্তনের এবং সংস্কারগুলো কিন্তু হচ্ছে। এই অবস্থায় আর্থিক খাতের বড় রকমের সংস্কার ছাড়া কিন্তু অন্য যে যা কিছু করি না কেন, অর্থনীতি কিন্তু ওই জায়গাতেই থাকবে এবং এই আবর্তে ঘুরপাক খাবে। যার ফলে এই নতুন যখন সরকার আসবে, তারা কিন্তু তখন ওই বিপদের মধ্যেই থাকবে, তাদেরকে আবার টানতে হবে। তো সুতরাং এটা একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট এবং তাদের কিন্তু আসলে ওরকম কোনো প্রেশার নেই। এই সুযোগে কিন্তু আর্থিক খাতের একটা বড় সংস্কার করে ফেলা যায় এবং বাংলাদেশ ব্যাংকেরও আসলে সংস্কার প্রয়োজন। তো এই কারণেই আসলে আমি মনে করি যে পুরো আর্থিক খাতটাকেই আবার নতুন করে দেখতে হবে যে আসলে কিভাবে কি করা যায়। তার কারণ এই যে মানুষের অভ্যাস হয়ে গেছে যে, বা যে রাজনৈতিক হয়তো নেতা, তার অভ্যাস হয়ে গেছে যে চাইলে যে কোনো জায়গাতে হয়তো অর্থ পাওয়া যাবে এবং প্রয়োজনে চাপ দিতে হবে। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে আমাদের। তো এমনিতেই খেলাপি ঋণের বোঝায় বাংলাদেশ জর্জরিত। এই অবস্থায় নতুন করে যদি এরকম পুনঃ অর্থায়ন বা এই যে নতুন নতুন প্রজেক্ট, সেগুলো যেগুলো আসলে কোনো ফিউচার নেই, তো সেগুলোতে যদি অর্থায়ন করা হয়, বা এই যে যারা কেলেঙ্কারি করেছে, যারা হাজার হাজার কোটি টাকা লুট করেছে, তো তাদের তো শাস্তিও হচ্ছে না, আবার যে টাকাটা পাচার হয়ে গেছে। সবচেয়ে বড় জায়গা কিন্তু এটাই, যে যারা চুরি করেছে, লুট করেছে, তাদের শাস্তি হচ্ছে না। এবং আমি আপনাকে একটা জিনিস বলে রাখি, বাংলাদেশের আইনে এই চুরি লুট করার জন্য ব্যাংকের মানে আর্থিক যে আইন, সেই আইনে যে পরিমাণ শাস্তি চোরের জন্য আছে, তার থেকে বেশি শাস্তি কিন্তু ব্যাংকারের জন্য আছে। মানে যে ব্যাংকার ডেস্কে বসে সাইন করেছেন, শুধু তার বসের অর্ডারে তাকে সাইন করতে হয়েছে, তাকে চাকরি করতে হলে সাইন করতে হবে, তা নাহলে সেই ডেস্কে থাকতে পারবে না। কারণ এই টাকা তো নিচ্ছে তার ব্যাংকের মালিক পক্ষ, বেশিরভাগ ব্যাংকের ক্ষেত্রে, মানে চুরি যেগুলো হয়েছে সেগুলোর কথা বলছি। তো সে ওখানে সাইন করেছে। এখন দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রেই যে ওই খোঁজা হচ্ছে ওই সাইনগুলো কারা করেছে, কোন ব্যাংকারদের। শাস্তি দিচ্ছেন কাদের, যে কিনা অর্ডারে সাইন করেছে, কিন্তু যিনি অর্ডার করেছেন ওনার তো আর শাস্তি হচ্ছে না, উনি তো বাইরে। হ্যাঁ, এটাই হচ্ছে মূল সমস্যা, যে টপ ম্যানেজমেন্ট এবং বোর্ড অফ ডিরেক্টরস, তাদের কিন্তু আসলে ওরকম কিছু হচ্ছে না সেই অর্থে। যারা একটু অধস্তন রয়েছেন, আসলে শাস্তির খরচটা কিন্তু তাদের উপরে পড়ছে। এটা খুবই দুঃখজনক। আমি মনে করি যে পুরো ব্যাংকিং খাতে যে ট্রান্সপারেন্সি এবং এই যে গুড গভর্নেন্স, সেটা কতটুকু করতে পারবে যে আগামী যে কয়দিন আসলে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় রয়েছে। তো সেইটা একটা চিন্তার বিষয়। কারণ গত 6 মাসে কিন্তু আস্তে আস্তে একটা ভিত্তি দাঁড় করানো হচ্ছে, কিন্তু এটাও কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখে পড়ছে। তো সুতরাং এই যে খেলাপি ঋণের পুনঃ অর্থায়ন, তারপরে যে আবার রাজনৈতিক চাপ শুরু হওয়া, তো এইগুলো হলে কিন্তু আর এই দুর্বল ব্যাংকগুলো আর সবল হতে পারবে না। তো সুতরাং এমনিতেই বড় চ্যালেঞ্জ রয়েছে যে অনেকগুলো ব্যাংকে কিন্তু এই মুহূর্তে তারল্য সংকট আছে। আবার এই মাননীয় অর্থ উপদেষ্টা তিনি বলেছেন যে এই মাত্র 10-12টি ব্যাংক নাকি ভালো অবস্থাতে আছে, আর বাকিগুলোর অবস্থা নাকি খুব বেশি ভালো নয়। তো এটা যদি বাস্তবতা হয়, তাহলে তো আমাদের বেশিরভাগ ব্যাংকে বাস্তবতা হচ্ছে উইন্ডো ড্রেসিং করা আছে। হ্যাঁ, তো সুতরাং এই অবস্থায় আসলে আমাদের এই নিজের স্বার্থ যদি নিজেরা না দেখি, মানে অর্থনীতির বৃহত্তর স্বার্থে ব্যাংকগুলোকে আর দুর্বল করা যাবে না। এমনিতেই তাদের অবস্থা অত্যন্ত করুণ। তো সুতরাং এই অবস্থায় এই যে পুনঃ অর্থায়নের নামে যদি আমরা আসলে আবারও তাদের ক্ষতি করি এবং বাছ বিচার ছাড়াই যদি আবার পুনঃ অর্থায়নের ব্যবস্থা করি, যারা লুট করেছে তাদেরকেই যদি আমরা আবার দেই, তাহলে সেই ক্ষেত্রে আরো সর্বনাশ হয়ে যাওয়ার যথেষ্ট ঝুঁকি আছে।
নিঃসন্দেহে। আমরা একটু আবারও আইএমএফ এর কাছে যেতে চাই। আমরা আলোচনার শুরুর দিকে আইএমএফ এর কথা হয়তোবা উঠে এসেছিল আমাদের। আইএমএফ এর যে ঋণটা বাংলাদেশ পাওয়ার কথা ছিল, পুরোপুরি ঋণটা এখনো পায়নি। ৩ টা কিস্তি পেয়েছে। আ গত সরকারের আমলে যেটা চুক্তিটা হয়েছিল যে $৪.৭০ বিলিয়ন ঋণ, যার মধ্যে বাংলাদেশের এখন পর্যন্ত ৩ টা কিস্তিতে বাংলাদেশ ছাড় করতে পেরেছে ২.৩১, মানে $২৩১ কোটি মার্কিন ডলার। তো তার মানে প্রায় কিন্তু আরো অর্ধেক, মানে অর্ধেকটা পেয়েছে যা পাওয়ার কথা। ৪.৭ এর মধ্যে ২.৩, অর্ধেকটার মতো পেয়েছে, আর অর্ধেকটা কিন্তু বাকি রয়ে গেছে। তো এবং এই আইএমএফ এর ঋণের শর্ত পূরণ করতে গিয়ে আর যা মনে হয়েছে আর কি, বিগত সরকারও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন, জনগণ মনে করে এগুলো আত্মঘাতী। এই সরকারও একটা সিদ্ধান্ত নিয়েছেন, এটাও জনগণ মনে করেন আত্মঘাতী। যেমন বলছিলাম হচ্ছে ভ্যাট বাড়িয়ে দেওয়া সব পণ্যে। এই আইএমএফ এর ঋণ এখন পেতে গিয়ে বাংলাদেশকে আর কি করতে হবে, আর কি কি আত্মঘাতী সিদ্ধান্ত হলে আইএমএফ এর ঋণ পাওয়া যাবে? হ্যাঁ, আইএমএফ এর ঋণ এখন বড় প্রশ্ন হচ্ছে যে আদৌ পাওয়া যাবে কিনা। এখন প্রশ্ন আসছে কিন্তু সেটাই, মানে আমরা সংস্কার কাজগুলো করছি, আমরা এই যে নতুন যুগ শুরু হলো মূল্যস্ফীতির, যে উচ্চ মূল্যস্ফীতির যুগে আমরা প্রবেশ করলাম ২০২২ সাল থেকে। সেটা কিন্তু আইএমএফ এর ঋণ দেওয়ার আগে যখন প্রতিনিধি দলগুলো এলো, তারা যখন সিদ্ধান্ত নেবে তার আগে তো অ্যাসেসমেন্ট তারা করেছে, ওই সময় থেকে কিন্তু এটা শুরু হয়েছে। জ্বালানি তেলের মূল্য বেড়ে গেল এবং অন্যান্য খাতে মূল্য বাড়ানো হলো। চট করে একটা বিরাট অ্যামাউন্ট জ্বালানি তেলের মূল্য বাড়িয়ে দেওয়া হলো, ডলারটাকে ছেড়ে দেওয়া হলো, ডলারের মূল্য তরতর করে বাড়তে থাকলো। মানে জ্বালানি তেলের মূল্য ১ টাকা বাড়লে এটা সমগ্র অর্থনীতিতে ৩০ টাকার প্রভাব ফেলে। এটা আপনাদেরই কথা। আপনাদের মতো অর্থনীতিবিদরা আপনারাই বলে থাকেন যে জ্বালানি তেল, পাওয়ার, এগুলোর মূল্য ১ টাকা বাড়ালে অর্থনীতিতে ৩০ টাকার প্রভাব পড়ে, ৩০ টাকা বেড়ে যায়। তো সেখানে চট করে বাড়িয়ে সেটাকে ৫০ টাকা বাড়িয়ে, ৪০ টাকা বাড়িয়ে, ৩০ টাকা বাড়িয়ে, মানে পুরো একটা মোকারির মতো হয়ে গেছিল পুরো দেশে। তারপর থেকেই কিন্তু শুরু হয়েছে এই যেটা বলছিলেন আপনি। হ্যাঁ, তো এই যে মূল্যস্ফীতির যুগে আমরা প্রবেশ করলাম নতুন করে, তো সেটা কিন্তু এখনো চলছে। মানে এই যে উচ্চ মূল্যস্ফীতি, তাতে মানুষের জীবন তো দিশেহারা। তো এই অবস্থায় কিন্তু এই আইএমএফ এর যে শর্ত বা আইএমএফ এর যে পরামর্শ, সেগুলো যে আমরা বাস্তবায়ন করতে গিয়ে অর্থনীতিতে কিন্তু ইতিমধ্যে খরচ অনেক বেড়ে গেছে, খুব একটা লাভ হয়নি। তার কারণ বাংলাদেশের যে ধরনের আসলে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট দরকার বা যে ধরনের সংস্কার দরকার, সেটা তো একদিনে হবে না, বছরের পর বছর লাগবে। তো তারা যেই পরামর্শগুলো দিল সেগুলো মানা কিন্তু বাংলাদেশের জন্য খুব কঠিন, এবং আসলে পুরো চাপটাই গিয়ে পড়েছে জনগণের উপরে। তো এবং সরকারের জন্যও কিন্তু একটা অজনপ্রিয় অনেকগুলো সিদ্ধান্ত নিতে হয়েছে। তো সেগুলো হয়েছে, এবং এই মুহূর্তে সেটা কিন্তু রেশ কাটছে না। এই যে অন্তর্বর্তী সরকার, তারা কিন্তু চাইছে যে জনগণের জীবন যাতে আরো সহজ হয়। কিন্তু এখন যে অবস্থা সেটা হচ্ছে যে যেহেতু ব্যবসায়ীদের একাংশ আসলে এই সরকারকে সহযোগিতা করছে না, বিনিয়োগ কম এবং একই সঙ্গে রাজস্ব আদায় কম, তো এই অবস্থায় বিনিয়োগ একেবারেই নেই। হ্যাঁ, বিদেশি বিনিয়োগের অবস্থা এতই খারাপ যে ওইখানে কিন্তু এখন কেউ আর আসতে চাইছে না, জিরো হয়ে গেছে। তো এই অবস্থা, এবং একই সঙ্গে ঋণ মানটাও কমে গেছে, এবং এই যে অস্থিরতা চলছে, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অতটা ভালো নয়, এবং প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে, তারপর রামদান নিয়ে মানুষ কিন্তু অ্যাটাক করছে, আমরা দেখলাম। তো এই যে জিনিসগুলো হচ্ছে, এতে করে কিন্তু আস্থা আরো কমে যাচ্ছে মানুষের। তো এই অবস্থায় এখন যেহেতু পরিস্থিতি খুব একটা ভালো নয়, তো এই জন্যেই কিন্তু এখন সরকারকে বাধ্য হয়ে আমি মনে করি যে যে সিদ্ধান্তটা নিতে হয়েছে, যে এই যে ভ্যাট বাড়ানো এবং একই সঙ্গে যে সম্পূরক শুল্ক বাড়ানো, তো এতে করে সরকার অনেকটাই অজনপ্রিয় হয়ে পড়েছে। যদিও মানুষের প্রত্যাশা অনেক বেশি, তো কিন্তু দেখা যাচ্ছে যে ওইটার চাপ গিয়ে পড়ছে কিন্তু বাজারের উপরে। তো এটা যেটা হলো, বলা হচ্ছে যে আইএমএফ এর শর্তের কারণে কিন্তু এটা করতে হয়েছে সরকার, কিন্তু আসলে আইএমএফ কিন্তু ওইভাবে শর্ত দেয় না। আইএমএফ বলে যে কর, রাজস্ব এবং জিডিপি যে অনুপাত, সেটা বাড়াতে। তো এখন সরকারের তো আসলে এই অটোমেশনের যেহেতু কোনো সিদ্ধান্ত হয়নি, যে আসলে পুরো ট্যাক্স সিস্টেমটাকে অটোমেশন করা দরকার ছিল, তো সেই পথে না হেঁটে কি হয়েছে যে এই যে ইনডিরেক্ট ট্যাক্স যেটা আছে, তো তার উপরে আসলে সরকার গেছে, এবং এটার কারণে যেটা হয়েছে যে যেহেতু ভ্যাট এবং যে সম্পর্ক শুল্ক সেটা বাড়ানো হয়েছে, তো যার ফলে আসলে পুরো চাপটা গিয়ে পড়েছে মানুষের উপরে। আমরা অনুষ্ঠান একেবারে শেষের দিকে চলে এসেছি। এখন যদি এক কথায় আমরা বলতে চাই যে আইএমএফ এর আরেকটা কিস্তি পাওয়ার কথা ছিল সাম্প্রতিক সময়ের মধ্যে, সেটা আমরা পেতে যাচ্ছি কিনা? আমার মনে হচ্ছে জিনিসটা এতটা সহজ নয়। যেহেতু এই ফেব্রুয়ারিতে পাওয়ার কথা ছিল, এখন দেখা যাচ্ছে যে তারা নাকি আবার বোর্ডে দুটো কিস্তি একসঙ্গে তুলবে, যে প্রস্তাব জুনে। আমি মনে করি যে এটা একটা সিগন্যাল বাংলাদেশকে দিচ্ছে আইএমএফ, এবং সেটার কি ষড়যন্ত্র হচ্ছে বাইরে সেটা আমরা জানি না, কিন্তু আমরা মনে করছি যে
বাংলাদেশকে হয়তো ঋণ নাও দেওয়া হতে পারে। যদি না দেয়, বাংলাদেশ না, যদি ঋণ না পায় IMF থেকে, আর যদি কিস্তি না পায়, তাহলে কি সেটা বাংলাদেশের জন্য ভালো হবে আপনার মনে হয়? আমি মনে করি যে এটা অত্যন্ত অসম্মানজনক, এবং এই যদি বাংলাদেশ বুঝে থাকে ঠিক মতো, তাহলে সেক্ষেত্রে আসলে এখনই IMF এর এই ঋণ চুক্তি থেকে বাংলাদেশের বের হয়ে যাওয়া মানে উচিত। বাংলাদেশের নিজেকেই সরে আসা উচিত আমি মনে করি যে সরে আসা উচিত। IMF তো বাংলাদেশকে সহযোগিতা করবে, তার টেকনিক্যাল সাপোর্ট দিবে, বাংলাদেশকে রিফর্মে হেল্প করবে, কিন্তু এই ঋণ নিয়ে যেটা শুরু হয়েছে সেটা বাংলাদেশের জন্য অসম্মানজনক। বাংলাদেশ যদি IMF এর ঋণটা আর না নেয়, যদি সরে আসে, তাহলে কি বাংলাদেশ পারবে তো নিজে ঠিক থাকতে, দাঁড়িয়ে আমি থাকতে? মনে করি যে এখন ম্যাক্রোইকোনমিক স্ট্যাবিলিটি ভালো, এবং ভালো, যেহেতু ওকে, ফাইন, থ্যাংক ইউ। যেহেতু অনুষ্ঠান একেবারেই শেষ, আমরা দ্রুত শেষ করে দিলাম। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান যেহেতু একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনারা যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন।